জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে মুক্তির পাঠশালাতে স্বাগতম। তোমাদের সবাইকে আজকে আমাদের ক্লাস পঞ্চম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা বইয়ে যে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন চলছে, গণিতের ক্লাস চলছে, সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলটা আমরা আপলোড করে করিয়েছি, সমাধান করিয়েছি। আজকের ক্লাসে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুলটা আমরা দেখবো। ঠিক আছে, যারা এখনো প্রথম স্কুলটা দেখোনি প্রত্যেকে সুন্দর করে প্রথম স্কুলটা দেখবে। স্কুলের পরীক্ষাগুলোতে গণিতে পুরো নম্বর পাওয়ার জন্য, গণিতের ভিত ভালো করে মজবুত করার জন্য তোমাকে কিন্তু প্রশ্ন বিচিত্রা করতেই হবে। আর আমাদের এই মুক্তির পাঠশালাতে সেই প্রশ্ন বিচিত্রা বইয়ের গণিতের সমাধানগুলো খুব সুন্দর করে করানো হচ্ছে। চলো তো শুরু করছি আজকের ক্লাস 2 দ্বিতীয় ক্লাস। প্রথমে এক এক করে প্রত্যেকটা গণিত আমরা দেখবো। কি বলেছে দেখো, দেখো প্রথমে আমাদের একের দাগের গণিতগুলো কি কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন কয়েক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্ক হলো। তাহলে আমরা ভাজক আর ভাগশেষ এই শব্দগুলো কোথায় ব্যবহার করি বা এই শব্দগুলো কোথায় দেখতে পাই? আমরা ভাগে দেখতে পাই। তাহলে আমরা দুটো সংখ্যাকে, একটাকে যখন আর একটা দিয়ে ভাগ করি, যেটা দিয়ে ভাগ করি সেটাকে আমাদের ভাজক বলা হয়। ধরো আমি কি বললাম, 11কে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে এই যে 2 5 10, তাহলে যেটা দিয়ে ভাগ করছি এটাকে আমাদের কি বলা হয়? ভাজক বলে। আর ভাগের পরে যেটা অতিরিক্ত থেকে যাচ্ছে সেটাকেই আমাদের কি বলে? ভাগশেষ বলে। প্রশ্নে আমাদের জানতে চেয়েছে এই ভাজক আর ভাগশেষের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কি? না, সম্পর্কটা হচ্ছে, দেখো এখানে অপশন দেওয়া আছে। কি সেই অপশন? ভাজক ভাগশেষের থেকে ছোট হবে। দেখো গত দিনের স্কুল 1-এ দেখিয়েছি এই দুটো চিহ্নের কাজ কি বা এই দুটো চিহ্ন কি, কখন ব্যবহার করি। না, আমরা জানি এই চিহ্নের মুখটা যেই দিকে থাকবে সেটা বড়, অর্থাৎ এখানে বোঝাতে চাইছে ভাগশেষটা বড়, ভাজকটা ছোট। তারপরেরটা বলছে ভাজক ভাগশেষ সর্বদা সমান হয়। এর পরের অপশনে বলছে ভাজকটা বড় হবে, ভাগশেষটা ছোট হবে। দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছি, তোমরা চাইলে এইরকম হাজারো উদাহরণ নিয়ে নেবে, নিয়ে দেখবে সর্বদা ভাগশেষ যেটা আসবে সেটা সর্বদা ভাজকের থেকে ছোট হবে। সমান কিংবা বড় হলে ও তো আবার ভাগ চলে যাবে। ঠিক আছে, এখানে যদি 2 আসে ও তো আবার 2 একে 2 এ চলে যাবে। এখানে যদি 3 আসে তাহলে তো ও আবার চলে যাবে। ঠিক আছে, যদিও এখানে 3 আসবে না, 3 এর থেকেই কম আসবে সর্বদা, যেহেতু 2 দিয়ে ভাগ করছি। চলো তাহলে আমাদের কি বলছে যে ভাজক সর্বদা ভাগশেষের থেকে বড় হবে। ভাজক সর্বদা ভাগশেষের থেকে বড় হবে। অপশন ই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর করে মনে রাখবে, ভাজক সর্বদা ভাগশেষের থেকে বড় হবে। ওকে, চলে আসছে ক্ষয়ের দ্বিতীয় প্রশ্নে। 39105 এই অঙ্কগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা গঠন কি শিখেছি? বৃহত্তম বললে অঙ্কগুলিকে বড় থেকে ছোট সাজাবে। তাহলে সব থেকে বড় অঙ্ক হচ্ছে 9, তারপরে 5, তারপরে 3, তারপরে 1 0। অর্থাৎ এই 39105 এই অঙ্কগুলো দিয়ে আমরা সংখ্যা একটা তৈরি করলাম। কি সেই সংখ্যা? 95,310, 95,310। এটাই হচ্ছে সেই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা কিনা এই 39105 দিয়ে গঠিত হয়েছে। তাহলে মনে রাখা খুবই সহজ, বৃহত্তম বললে অঙ্কগুলিকে বড় থেকে ছোট সাজিয়ে দেবো। এইখানে তোমরা অনেকেই ভুল করো, কি কমা কমা দিয়ে দাও। না, এগুলো তো অঙ্ক, একটা একটা অঙ্ক, সেই অঙ্কগুলো দিয়ে একটা আমরা সংখ্যা তৈরি করছি, এখন তো আমরা কমা দেবো না। যেমন আমি যদি বলি আর একটা, এম একটা, এ একটা, এইগুলো একটা একটা লেটার, বর্ণ, এইগুলোকে দিয়ে যখন আমি একটা শব্দ তৈরি করছি তখন এদেরকে আমরা এরকম পাশাপাশি লিখে দেবো রাম। তখন কিন্তু আর এদের মাঝখানে কোনো কমা থাকবে না বা গ্যাপ থাকবে না। তাহলে 3টে লেটার দিয়ে একটা শব্দ বানালাম, 5টা অঙ্ক দিয়ে একটা সংখ্যা বানালাম। সংখ্যাটা কত? 95,310। ফলত অঙ্কগুলোর মাঝখানে কোনো কমা থাকবে না। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক। গয়ের দাগ আমাদের কি বলেছে দেখো। গয়ের দাগ আমাদের বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো। কি? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? তাহলে প্রথমে তোমাদেরকে ভাবতে হবে দুটো পরস্পর মৌলিক কাদেরকে বলি, কোন দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক বলি। এত পরস্পর মৌলিক আমরা কাদেরকে বলে থাকি? না, আমরা যেদিন পরস্পর মৌলিক শিখেছিলাম সেদিনই আমরা শিখেছি যে যদি দুটি সংখ্যার গসাগু 1 আসে, আরো সহজে যদি দুটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক 1 হয় কেবলমাত্র, তাদেরকে কি বলা হয়? পরস্পর মৌলিক বলে। তাহলে আমরা ভাষাতেই বলে দিচ্ছি
দুটি সংখ্যার গসাগু যদি এক হয় তাদেরকেই পরস্পর মৌলিক বলে। তাহলে ঘুরিয়ে বলতে পারি দুটি সংখ্যা পরস্পর মৌলিক হবে কখন, যদি তাদের গসাগু এক হয়। এটাই জানতে চেয়েছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে, এক আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন। তাহলে গ পর্যন্ত দেখলাম, এখনো একের দাগ চলছে। ঘ ঙ চ কি বলেছে দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। একটা সংখ্যা লেখা রয়েছে 24,752। বারবার করে বলে দিচ্ছি, এত কথাটা কেউ বলবে না। এত সংখ্যায় 4-এর স্থানীয় মান কত? তোমরা ক্লাস 5-এ পড়ছো, ছোট, প্রত্যেকটা সংখ্যা তোমাকে মুখে মুখে বলতে হবে, তবেই তোমার উন্নতি ঘটবে। 24,752 সংখ্যায় 4-এর স্থানীয় মান। তাহলে স্যার আমাদেরকে শিখিয়েছে যে কোনো সংখ্যার স্থানীয় মান কিভাবে বের করতে হয়। না, এখানে 4-এর স্থানীয় মান বলেছে, তাহলে যার স্থানীয় মান বলবে ওই অঙ্কটাকে লিখবো, এবং ওই অঙ্কের ডান দিকে যতগুলো অঙ্ক রয়েছে ততগুলো আমরা শূন্য দেব। তাহলে 4-এর স্থানীয় মান আমাদের কত হয়ে যাবে, 4000। এখানে ওটাই বলা রয়েছে, সত্য অথবা মিথ্যা লিখতে হবে। তাহলে এখানে 4-এর স্থানীয় মান 4000 ঠিকই বলা রয়েছে, তাহলে এখানে আমরা কি কথাটা লিখবো, সত্য কথাটাকে লিখবো। হয়েছে। চলে আসছে পরবর্তী প্রশ্নে। অঙ্কে লেখো 7,777। কি করবে, একক দশক করে সাজিয়ে ফেলবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। বা আর এদিকে লেখার দরকার নেই, লক্ষতে এসে শেষ হয়ে গেছে। তাহলে কত লক্ষ বলেছে, 7 লক্ষ। তাহলে লক্ষের ঘরে কত বসাবো, 7। এরপরে কি বলেছে দেখো, 700। শতর ঘরে কত রয়েছে, শতর ঘরে রয়েছে ও 7। তারপরে আমাদের কত রয়েছে, 77। এই হচ্ছে আমাদের 77। তাহলে যেই ঘরগুলো ফাঁকা থাকছে ওই ঘরগুলোতে আমরা কি বসিয়ে দেবো, শূন্য বসিয়ে দেবো। তাহলে 7,777 কে আমরা যদি অঙ্কে লিখি আমাদের কত আসবে, 7, 2 শূন্য, তারপরে 3 শূন্য। এটাই হচ্ছে আমাদের 7,777। এইরকম তোমরা একক দশক করে লিখে ফেলবে, কোনো বিন্দু মাত্র ভুল হবে না, সঠিক উত্তর আমাদের চলে আসবে 7, 2 শূন্য, 3 7 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, পরবর্তী 6 দাগের প্রশ্নে চলে আসো। 1/5, 3/5, 2/5, 4/5 চারটে ভগ্নাংশ দেয়া রয়েছে, এবং প্রত্যেকটা ভগ্নাংশের হরে দেখো একই সংখ্যা রয়েছে, লবগুলি আলাদা রয়েছে। এইগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটি? তাহলে তোমরা প্রত্যেকেই জানো, ভগ্নাংশের হরগুলো যদি সমান হয় সেক্ষেত্রে লব যার বড় সেই ভগ্নাংশটা বড় হবে, এবং লব যার ছোট সেই ভগ্নাংশটি ছোট হয়। আবার রিপিট করছি, হর অর্থাৎ ডিনোমিনেটর যদি সমান হয়, হরগুলো যদি সমান হয় সেক্ষেত্রে লব যার ছোট সেই ভগ্নাংশটি ছোট হবে। আমাদেরকে ওই ছোট ক্ষুদ্রতমটি বের করতে বলেছে। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে বলতো, 1/5 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের একের দাগের 6টা প্রশ্ন আমরা করে ফেললাম। এবারে আমরা চলে আসবো 2 দাগের প্রশ্নতে চলে আসবো। ওকে, 2 দাগের প্রশ্নতে চলে আসবো। কি বলেছে দেখো 2 দাগের প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি বলা রয়েছে, কয়েক দাগে ফাঁকা ঘরে সংখ্যা লেখো। উপরে একটা সংখ্যা রয়েছে, নিচে একটা সংখ্যা রয়েছে, এদেরকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এক এক করি। প্রথমে এখানে 3 রয়েছে, 3-এর সঙ্গে এমন কি যোগ করব, 9 হয়ে যাবে। 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, আমরা প্রত্যেকেই খুব সহজে বলে দিতে পারি, 3-এর সঙ্গে 6 যোগ করলে 9 হবে। এবারে এখানে দুটো সংখ্যাই দেয়া রয়েছে, যোগ ফলে ফাঁকা রয়েছে, তাহলে এই দুজনকে যোগ করে এখানে বসাবো। 6 আর 7 যোগ করলে 13, 13 আমরা কত বসাবো, 3 বসাবো। এখনো কিন্তু হাতে 1 রয়েছে, তাহলে এখানে 5 আর 4 যোগ করলে 9, হাতে যেহেতু 1 ছিল 10, সেটা একদম যোগ করে দেখো এখানে বসানো রয়েছে। ঠিক আছে, তাহলে 5 আর 4 9, 9 আর 1 এখান থেকে যোগ করে 1 এসেছিল, তাহলে 9 আর 1 যোগ করলে 10, 10 দেখো এখানে শূন্য রয়েছে, এখন আমাদের হাতে 1 রয়েছে, তাহলে এখানে 3, হাতের 1 রয়েছে 4, তাহলে এখানে এমন আর কি বসাবো যেটা বসালে এখানে 5 হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো। কেউ যদি এখানে 2 বসিয়ে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন না, 3 আর 2 যোগ করলেই তো 5 হয়ে যায়। তাহলে এখানে যে যোগ করে আমাদের যে আগে থেকে হাতে অতিরিক্ত 1 ছিল সেটা তাহলে কোথায় আমরা ব্যবহার করলাম? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, এখানে তো 3 আছে, এই যোগফল থেকে অতিরিক্ত 1 বেরিয়ে এসেছিল, তাহলে 3 আর হাতের 1 যোগ করলে 4। এবারে ভাববো তাহলে 4-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে, 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। 3-এর সঙ্গে 6 যোগ করলে 9, 7 আর 6 যোগ করলে 13, 13 3 হাতে 1, 5 4 9, 1 10 শূন্য, হাতে 1 রয়েছে, 3 1 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে আমাদের 5 হয়ে যাবে। তাহলে এই ঘরগুলোতে বসলো 1, 6 আর 3। চলো ক্ষয়ের দাগে,
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা কি শিখেছি না, যেই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে 1 লিখে বাকিগুলো আমরা শূন্য করব। দেখো এই আমাদের 5টা অঙ্ক কি হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে প্রথমে 1 লিখবো, বাকি সেখান থেকে 5 অঙ্ক বললে একটা অঙ্ক কমিয়ে শূন্য দেবো, অর্থাৎ 5 অঙ্ক বললে 4টা শূন্য, 4 অঙ্ক বললে 3টা শূন্য, 3 অঙ্ক বললে 2টো শূন্য, 7 অঙ্ক বললে 6টা শূন্য। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর কি বলেছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা আমি এগুলো ইংরেজিতে লিখে ফেলেছি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের কত হয়ে যায়? 9999। আমরা বৃহত্তম সংখ্যা শিখেছি। আচ্ছা আগের গুলো সব বাংলাতে লিখছিলাম না ইংরেজিতে গো? হ্যাঁ ঠিকই আছে। চলো এবারে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা বৃহত্তম সংখ্যা কি জানি? যেই সংখ্যাটার বৃহত্তম বের করতে বলবে, যেই অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলবে আমরা ততগুলো 9 লিখবো। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, অর্থাৎ 9999। এবারে বলেছে একটা অন্যটার থেকে কত বড়, তাহলে কেউ কারোর থেকে কত বড় বা কম আমরা কি করে বের করি? বিয়োগ করলেই পেয়ে যাবো। আমাকে যদি বলে 7 5-এর থেকে কত বড়, তাহলে আমি মুখে মুখে বলে দিতে পারি 2 বড়। 5 7-এর থেকে কত ছোট? 2 ছোট। তাহলে এই যে কত বড় বা ছোট সেটা কি করে পাবো? না আমি যদি 7 থেকে 5 বাদ দিয়ে দিই তাহলেই পেয়ে যাব একটা অন্যটার থেকে কত কম বা বেশি। এখানেও একই কথা, এখানে জানতে চেয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়, বাদ দিয়ে দেবো। দেখো এটা থেকে এটা বাদ দিলে আমাদের 1 আসবে, এটা থেকে এটা বাদ দিলে আমাদের কত আসবে? 1 আসবে। তাহলে সুন্দর করে এরকম ভাষা দিয়ে লিখবো, এই বিয়োগটা করার পরে ভাষা দিয়ে লিখবো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে 1 বড়। হয়েছে? এইরকম সম্পূর্ণ করে সুন্দর করে লিখতে হবে, তবেই পরীক্ষাতে শিক্ষক মহাশয়েরও খাতা দেখতে ভালো লাগবে, হ্যাঁ ছেলেটা সমস্ত কিছু জানে। এবং সবার ঊর্ধ্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে। তোমার খাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কাটাকুটি কম থাকবে, তত শিক্ষক মহাশয়ের ভালো লাগবে, খাতা দেখতেও ভালো লাগবে, নাম্বার দিতেও ভালো লাগবে। চলো পরবর্তী প্রশ্ন। এখনো কিন্তু 2-এর দাগ চলছে আমাদের, ক খ করলাম, এখন গ আর ঘ। 21,320 দিনে কত মাস কত দিন? তাহলে এটা আমাদের দিন রয়েছে, সেই দিনটাকে কিসে পরিণত করতে হবে? মাসে পরিণত করতে হবে। কত দিন রয়েছে? 21,320 দিন রয়েছে। তাহলে আমরা প্রথমে ভাববো দিনের সঙ্গে মাসের সম্পর্কটা কি। না আমরা জানি 1 মাস সমান 30 দিন, অর্থাৎ মাসকে দিন করতে হলে 30 দিয়ে গুণ করতে হয়, দিনকে মাস করতে হলে 30 দিয়ে ভাগ করতে হয়। মাসকে দিন করতে হলে 30 দিয়ে গুণ করব, দিনকে মাস করতে হলে 30 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে আমরা কি করব? 30 দিয়ে ভাগ। ভাগ তোমাদের কিভাবে শিখিয়েছি? এখানে যতগুলো অঙ্ক রয়েছে এখানেও ততগুলোই নেব। তাহলে এখানে 2টো রয়েছে, এখানেও 2টো নেব, কিন্তু 2টো নিতে গিয়ে দেখলাম এখানে 30 এখানে 21 হয়েছে, ছোট হয়ে যাচ্ছে। সমান কিংবা বড় হতে হবে, ভাজ্য সর্বদা সমান কিংবা বড় হতে হবে, ছোট হলে কিন্তু ভাগ দিতে পারবো না। তাই আমরা কি করব? অতিরিক্ত একটা 3টা নেব। ঠিক আছে, তাহলে প্রথমে কি এখানে যতগুলো অঙ্ক এখানে ততগুলোই নেব, যদি দেখি ছোট হয়ে যাচ্ছে তাহলে একটা বেশি নেব। তাহলে এখানে কত হয়েছে? 213, 213কে ভাগ দেব, কতই যাবে আমাদের? 7-এ যাবে। 30 7-এ 210, তাহলে উপর থেকে কত নামলো? 3, এখান থেকে কত নামলো? 2। এরপরে ভাগ দেব 30 1-এ 30, কত ভাগ শেষ থাকলো? 20। এটা গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে রাখো। বহু ছেলে মেয়ে থাকবে এইখানেই অঙ্ক শেষ করে দেবে। কেন শেষ করে দেবে? 20 চলে এসছে, ভাজকের থেকে ভাগশেষ ছোট, প্রথমেই স্যার বলে দিল যে ভাগশেষ সর্বদা ভাজকের থেকে কম আসে। এখানে 20 এসছে, আর তো যাবে না, এখানেই সর্বদা শেষ করে দেবে। বারবার তোমাদের ভাগ শেখানো রয়েছে, ভাগ কথার অর্থই হচ্ছে ভাজে, এগুলো ডিস্টার্ব করছে ছোট ছোট এমন এগুলো। ভাগ করার অর্থই হচ্ছে ভাগের সমস্ত ভাগের সমস্ত অঙ্ককে আমাদের ভাজ্যের সমস্ত অঙ্ককে আমাদের ভাগ দিতে হবে। কিন্তু একটু খেয়াল করো, এই শূন্যকে কি আমরা এখনো ভাগ করেছি? ও তো জাস্ট এমনি ভাগের নিয়মে নেমেছে, ভাগ কিন্তু আমরা দেইনি। দেখো এখানে 213কে ভাগ করেছি 210 দিয়ে, এখানে 3 আর 2 32কে ভাগ করেছি 30 দিয়ে, এখানে 2 নেমেছে, এই শূন্য যে 20 হলো একে কত দিয়ে ভাগ করেছি? তাহলে এই শূন্যকে কিন্তু আমরা এখনো ভাগ করিনি। কিন্তু আমাদের ভাগের নিয়ম হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে, ভাজ্যের প্রত্যেকটা অঙ্ককে ভাগ দিতে হবে। এখন তোমাদের প্রশ্ন হবে স্যার তাহলে কত দিয়ে দেব? 30 1-এ 30 বেশি হয়ে যাচ্ছে তো, বেশি হচ্ছে। দেখো আমি কত দিয়ে দিচ্ছি, আমি 0 দিয়ে দেব, 30 0 0, তাহলে কম হলো।
তাহলে আমি কতই দিলাম, শূন্যে দিলাম, আমাদেরকে ভাগ দিতেই হবে। দেখো এবার ওই 20 নামবে, আগেও 20 ছিল, এখনো 20 আছে, কিন্তু এবারে পার্থক্যটা কি, আগের যে 20টা এসেছিল সেখানে শূন্য কিন্তু ভাগ যায়নি, এবারের যে 20টা একে আমরা শূন্য দিয়ে ভাগ দিয়েছি, তাই এরপরে 20 নেমেছে। এই যে 20টা এটা কিন্তু ভাগের পরে এসছে, বিয়োগের পরে এসছে, বোঝা গেছে? তাহলে তুমি যদি এই শূন্য দিয়ে ভাগটা না দাও তোমার কিন্তু ভাগও ভুল হয়ে যাবে, ফলত উত্তর তোমাদেরও ভুল আসবে। তাহলে 21,320 দিনকে যদি আমরা মাসে করি, আমাদের ভাগফল যেটা আসবে সেটা আমাদের মাস হয়ে যাবে, অর্থাৎ 710 মাস। এখনো দেখো কতদিন অতিরিক্ত থেকে যাবে, 20 দিন অতিরিক্ত থেকে যাবে। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে, 710 মাস 20 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই যে কত মাস কত দিন, 720 মাস 710 মাস 20 দিন হয়েছে। এই ভাগটা কিন্তু স্টার চিহ্ন দিয়ে প্রত্যেকে ভালো করে শিখে রাখবে, হয়েছে? চলো ঘয়ের দাগে এবারে চলে আসছি। ঘয়ের দাগ আমাদের কি বলেছে, দেখো একটি ভাগ অঙ্কে ভাজক দেয়া রয়েছে, ভাগফল দেয়া রয়েছে এবং ভাগশেষ দেয়া রয়েছে। ভাজক দেয়া রয়েছে, ভাগফল দেয়া রয়েছে এবং ভাগশেষ দেয়া রয়েছে। আমাদেরকে কি বের করতে বলেছে, ভাজ্য বের করতে বলেছে। প্রত্যেকে মনে রাখবে ভাজ্য কিভাবে বের করতে হয়, প্রত্যেকে মনে রাখবে ভাজ্য কিভাবে বের করতে হয়। ভাজ্য বের করতে হলে তোমরা প্রত্যেকেই জানো, কারণ যখন আমরা ভাগ শেখাই প্রথমেই এটা আমাদেরকে শেখানো হয়, ভাগে ভাজক ভাজ্য ভাগশেষ এবং ভাগফলের মধ্যে সম্পর্কটা কি, সেই সম্পর্কে আমরা এটাই শেখাই বা তোমরা প্রত্যেকেই জানো। ভাজ্য বের করতে হলে কি করতে হয়, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তাহলে ভাজ্য মানে হচ্ছে ডিভাইডেন্ড, ডিভাইডেন্ড ইকুয়াল টু ডিভাইজার মাল্টিপ্লাইড বাই কোসেন্ট। এর সঙ্গে আমরা কত অ্যাড করব, ভাগশেষকে যোগ করব, রিমাইন্ডারকে অ্যাড করব। তাহলে প্রত্যেকের এটা সুন্দর করে মনে থাকবে, যখন আমাদের অঙ্কে ভাজক ভাগফল এবং ভাগশেষ দেয়া থাকবে, ভাজ্য কি করে বের করব, ভাজকের সঙ্গে ভাগফলকে গুণ করে ভাগশেষ দ্বারা ভাগ করব। চলো এক এক করে করি। ভাজক আমাদের কত বলা রয়েছে বলতো, 4258। ভাগশেষ আমাদের কত বলা রয়েছে, 12, এবং ভাগফল আমাদের কত বলা রয়েছে, ভাগফল আমাদের 34। আমি একটু সময়টা বেশি নেব না, দ্রুত সমাধানের জন্য আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে নিচ্ছি। গুণ করতে গেলে সময়টা চলে যাবে। 4 2 5 8, 4 2 5 8, তার সঙ্গে 12 গুণ করলে আমাদের আসবে 51,096। 51,096, তার সঙ্গে আমরা যোগ করবো 34, 34 যোগ করলে আমাদের হয়ে যাবে 51,130। এই দেখো 51,130 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে? তাহলে একটা ভাগ অঙ্কে ভাজক কত দেয়া রয়েছে, 4258। ভাগ, আচ্ছা আমার সংখ্যা লেখাগুলো ভুল হয়ে গেছে না, ভাগফলটা 34 বলেছে, আমার সংখ্যা লেখাগুলো ভুল হয়ে গেছে। 4258 ভাগফলটা 34 বলেছিল, ভাগশেষটা 12 বলেছিল, আমার সংখ্যা লেখাগুলো ভুল হয়ে গেছে। 4258 তার সঙ্গে আমরা গুণ করব 34, আসবে 1,4,4,7,7,2, অর্থাৎ 1,44,712, তার সঙ্গে আমরা 12 যোগ করব, আমাদের আসবে 1,44,784। ঠিক আছে, এইটা আমাদের চলে আসবে 1,44,784 আমাদের সঠিক উত্তর চলে আসবে। ওকে, তাহলে এইখানে আমার ভাজক আর ভাগফলটা লেখা ভুলেছিল, ভাগফলটা 34 দিয়েছিল, ভাগশেষটা 12 দিয়েছিল। তাহলে এই কথাটা সুন্দর করে আমরা মনে রাখবো, ভাজ্য বের করতে হলে আমাদের কি করতে হবে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ দিয়ে সুন্দর করে আমরা করব, আমাদের উত্তর চলে আসবে 1,44,784। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। দেখো ওর দাগে কি বলেছে, একটি শরৎ রচনাবলীর মূল্য 452 টাকা। প্রবীণ বাবু 230 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেককে একটি করে বই দেবেন। তাহলে একটা একটা বইয়ের দাম কত, 452 টাকা।
এইভাবে কতজনকে ওই বইটা দেওয়া হবে? 230 জনকে ওই বইটা দেওয়া হবে। আমাদের জানতে চেয়েছে তাহলে মোট কত টাকা খরচ হবে। তাহলে একটা বইয়ের দাম যদি 452 টাকা হয়, 230টা বইয়ের দাম কত হবে? 230 দিয়ে গুণ করে দেব। তাহলে এই হচ্ছে আমাদের শূন্য বসে গেল। 3 2 6, 5 3 15, 5 হাতে 1, 4 3 12, 1 13। এটা আমাদের আসবে 2 2 4, 5 2 10 0, হাতে 1, 4 2 8 1 9। তাহলে আমাদের 0 6 5 4 9 3 9 1 10। আমার কোথাও ভুল হলে কিনা একবার দেখে নাও। 0 3 2 6, 5 3 15, 5 4 3 12, 2 2 4, 5 2 10। তাহলে এই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1,03,960 মোট দাগের। তাহলে দিয়ে করার পরে এটাকে সুন্দর করে ভাষা লিখে দিতে হবে। তাহলে মোট কত টাকা খরচ হবে না, আমরা ভাষা লিখবো তিনি মোট কত টাকা খরচ করবেন? তিনি মোট 1,03,960 টাকা খরচ করবে। আমি গুণটা করে নিই। হ্যাঁ, ঠিকই আছে, হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। দেখো এবারে চলে আসছি আমরা 3 দাগে চলে আসছি। কি বলেছে দেখো, একজন ফল ব্যবসায়ী 20 টাকা দামের 2576টি তরমুজ কিনেছেন এবং প্রতিটি তরমুজ 24 টাকা করে বিক্রি করলেন। মোট কত টাকা দিয়ে তরমুজ কিনলেন, বিক্রি করে মোট কত টাকা পেলেন, আর মোট কত টাকা বেশি পেলেন? তাহলে আমরা বের করব প্রথমে 2576 টাকা একটা একটা তরমুজের দাম। কতগুলো তরমুজ কিনেছে? 20টা তরমুজ। না, ভুল বলা হলো, একটা একটা তরমুজের দাম 20 টাকা, কিনেছে 2576টি। তাহলে মোট কত টাকা খরচ হবে? এখানে হচ্ছে 6 লিখছি, এখানে হচ্ছে 0 0 0 0। একদম তুমি 2 দিয়ে গুণ করে শেষে শূন্য বসিয়ে দিতেও পারো। 6 2 12, 2 হাতে 1, 7 2 14, 1 15, 5 হাতে 1, 5 2 10, 1 11, 1 হাতে 1, 2 2 4 1 5। তুমি কি করবে? শেষে শূন্য রয়েছে, শুধু 2 দিয়ে গুণ করে শেষে শূন্য বসিয়ে দেবে। 0 2 5 1 5। তাহলে আমাদের উত্তর এলো কত? 51,520 টাকা। দিয়ে ভাষা লিখবো এরকম অতএব চিহ্ন দিয়ে লিখবো, তিনি মোট 51,520 টাকা দিয়ে তরমুজ কিনেছেন। এটা একটা হলো। দ্বিতীয় প্রশ্ন জানতে চেয়েছে বিক্রি করে মোট কত টাকা পেয়েছে। তাহলে কতগুলো তরমুজ? 2576টি তরমুজ। একটা একটা তরমুজ কত টাকাতে বিক্রি করেছেন? 24 টাকাতে। তাহলে বিক্রি করে কত পাবেন? 24 দিয়ে গুণ করে দেব। 6 4 24, 4 হাতে 2, 7 4 28, 2 30, 3 5 4 20, 3 23, 3 4 2 8, 2 10। 2 দিয়ে গুণ করলে 6 2 12, 7 2 14, 5 2 10, 2 2 4। তাহলে যোগ করলে 4 2 8 1 6। দিয়ে আবার সুন্দর করে ভাষা লিখে দেব, অতএব তিনি তরমুজ বিক্রি করে মোট 61,824 টাকা পেলেন। তাহলে কিনেছিলেন 51,520 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করে কত পেলেন? 61,824 টাকা। তাহলে কত টাকা তিনি বেশি পেলেন ওটাই জানতে চেয়েছে। কত টাকা বেশি পেলেন? আমরা কি করব? এই দুটোকে বাদ দিয়ে দেব। এরপরে আমরা কি করব? এই 61,824 থেকে 51,520 কে আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে থাকলো 4, 2 থেকে 2 বাদ দিলে 0, 8 থেকে 5 বাদ দিলে 3, 1 থেকে 1 বাদ দিলে 0, এখানে হলো। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? 10,304 টাকা সঠিক উত্তর হয়ে যাবে। এবং আমরা ভাষা দিয়ে দেব, অতএব তিনি, এই যে এখান থেকে, তিনি তরমুজ বিক্রি করে মোট 10,304 টাকা বেশি পেলেন। একটু কারেকশন করে নি চট করে, গুনটুন কোথাও ভুল হলো কিনা। 2,576 গুণ 20, 51,520। 2,576 গুণ 24, 61,824। অনেকেই ভাবছো স্যার গুণ করে চেক করছে, কি ব্যাপার কি? আসলে দেখো, আমার হচ্ছে এটা হচ্ছে আমার চোখ, এবারে এটা হচ্ছে বড় স্ক্রিন। তাহলে কোথাও যদি আমার সংখ্যা তোলা ভুল হয়ে যায়, কোথাও সংখ্যা লেখা ভুল হয়ে যায় না, হুট করে বুঝতে পারবো না। খাতায় হলে সমস্যাটি কি, খাতা একটা ছোট্ট খাতা, যখন তুমি এতটা উপর থেকে দেখছো পুরো খাতাটা জুড়ে চোখটা থাকে। কিন্তু এখানে কি, যখন আমি যেখানে লিখছি সেইখানেই আমার চোখটা, অন্য জায়গাতে কিন্তু কোথাও ভুল হলে হুট করে বোঝা যাবে না। হয়েছে? তাই একটু আমি সবকিছুটা চেক করে নিচ্ছি। 61,824, সেখান থেকে আমরা বাদ দেব 51,520, 10,304 টাকা। একদমই সঠিক উত্তর 10,304 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে তিনটের আলাদা আলাদা ভাষা লিখে দেব।
কিনেছেন এত টাকা দিয়ে, বিক্রি করেছেন এই 61,824 টাকা দিয়ে, লাভ হলো 10,304 টাকা। চলো পরবর্তী প্রশ্নে চলে আসছে 3 খ। দেখো এই প্রশ্ন আমরা প্রথম স্কুলেও করেছিলাম। কি ছিল? শ্যামল বাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের সংসার খরচ চালান। শ্যামল বাবুর মাসিক খরচ 18,000 টাকা। মাসিক খরচ কথার অর্থ কি? এক মাসে, প্রতি মাসে 18,000 টাকা করে খরচ করেন। প্রতি মাসে কি করেন? 18,000 টাকা করে খরচ করেন। আচ্ছা, এক মাসে যদি 18,000 টাকা খরচ হয়, তাহলে 8 মাসে কত খরচ হবে? 8 মাসে কত খরচ হবে? না, 18 আর 8 গুণ করলে 144, তারপরে 3টা শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 1,44,000 টাকা খরচ হচ্ছে 8 মাসে। এক মাসে যদি 18,000 টাকা খরচ হয়, তাহলে 8 মাসে কত খরচ হবে? 1,44,000 টাকা। প্রশ্নে বলেছে 8 মাসের সংসার খরচ 6 মাসের আয় দিয়ে চালানো। অর্থাৎ আমি কি বলতে পারি? 6 মাসে যত টাকা আয় করেন সেই টাকাটা 8 মাসে খরচ হয়। আবার ভালো করে বুঝে না, 6 মাসে যত টাকা আয় করেন সেই টাকাটা খরচ করতে তার কত সময় লাগে? 8 মাস সময় লাগে। তাহলে 8 মাসে কত টাকা খরচ হয়? 1,44,000 টাকা খরচ হয়। তাহলে 8 মাসে এই টাকাটা খরচ হয়েছে, মানে আমি বলতে পারি যে 8 মাসে যত টাকা খরচ করে সেটাই তো 6 মাসের আয়। তাহলে এইটা যদি 8 মাসের খরচ হয়, তাহলে এখান থেকে কি আমি বলতে পারি না এটাই হচ্ছে 6 মাসের আয়? প্রশ্নে তো বলা ছিল 6 মাসের আয় যত টাকা, 8 মাসের খরচ তত টাকা। তাহলে 8 মাসের খরচ যদি এটা হয়, এটাকেই আমরা বলে দেব কি? এটাই হচ্ছে 6 মাসের আয়। তাহলে 6 মাসে এত টাকা আয় করে, সেই টাকাটা খরচ করতে 8 মাস সময় লাগে। আমাদের প্রশ্নে জানতে চেয়েছে মাসিক আয় কত। মাসিক আয় মানে কি? এক এক মাসের আয় কত। তাহলে 6 মাসে যদি এই টাকাটা আয় করেন, তাহলে এক মাসে কত আয় করবেন? আমরা কি করব? এটাকে 6 দিয়ে ভাগ করে দেব। তাহলে 6 মাসে যদি 1,44,000 টাকা আয় হয়, এক মাসে কত আয় হবে? 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 দুয়ে 12, 2 নামলে 24, 6 চারে 24 হয়ে গেল। এখানে 3টা শূন্য রয়েছে, বসিয়ে দাও। এখানে পরপর করে তুমি 3টা শূন্য লিখতে পারো। হয়েছে? পরপর করে এখানে পরপর করে, এরপরে তুমি শূন্য দেবে, এরপরে তুমি শূন্য দেবে, এরপরে তুমি শূন্য দেবে। এই কমপ্লিট হয়ে গেল। তাহলে এক মাসের আয় আমাদের কত চলে আসবে? 24,000 টাকা আমাদের সঠিক উত্তর চলে আসবে। ওকে, চলো গয়ের দাগের প্রশ্নে চলে আসছি। এটাই আমাদের শেষ প্রশ্ন। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, দেখি কোনো মিস করে গেলাম না তো? একবার স্লাইড গুলো দেখে নিই তো। 3 দাগের ক বুঝিয়েছি, আর এটা হচ্ছে খ আর গ চলছে। ঠিক আছে, তারপরে 2 দাগের উ, গ, ঘ, হ্যাঁ ঠিকই আছে, কোনো সমস্যা নেই। চলো চলো শেষ প্রশ্ন কি বলেছে দেখো। 5,279 কে 29 দিয়ে গুণ করতে হবে। এইরকম একটি বাস্তব সমস্যা তৈরি করো এবং তার সমাধান করে উত্তর করো। অর্থাৎ তোমাদেরকে শুধু পড়লেই হবে না, তোমাদেরকে শিক্ষক মানসিকতা, পড়ার মানসিকতা তৈরি করার জন্য এইরকম প্রশ্ন তোমার প্রশ্ন বিচিত্রা রেখেছে। কি? নিজে প্রশ্ন তৈরি করা। অর্থাৎ তুমি যখন নিজে ভাষা দিয়ে প্রশ্ন তৈরি করবে, যেটা আমাদের নবোদয়ের ছেলে মেয়েদেরকে করানো হয়, প্রত্যেক অধ্যায় কমপ্লিট হওয়ার শেষে সেই অধ্যায়ের উপর থেকে প্রশ্ন বানাতে দেওয়া হয়। ঠিক আছে, এবারে সেই প্রশ্নের উপর নিয়ে অন্য স্টুডেন্টের টেস্ট নেওয়া হয়। তাহলে একই রকম ভাবে তোমাদের কি করতে হবে? এটার উপর একটা প্রশ্ন বানাতে হবে। সহজ প্রশ্ন, যে কোনো কিছু করতে পারো, একটা গুণ তো। তাহলে তুমি এইরকম করে নাও যে ধরো তুমি 5ম শ্রেণীতে পড়ছো, তাহলে লিখবে আমাদের স্কুলে 5ম শ্রেণীতে 29 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। ঠিক আছে, প্রত্যেক স্টুডেন্টকে সাইকেল দেওয়া হবে। প্রতিটি সাইকেলের মূল্য 5,279 টাকা। তাহলে 29 জন ছাত্রছাত্রীকে সাইকেল দিতে মোট কত টাকা খরচ হবে? আমি সাইকেল দিয়ে বললাম, তুমি অন্য কিছু দিয়ে বলে দেবে। কি বলে দেবে? না, সাইকেল দিয়ে বললাম, তুমি বই দিয়ে বলতে পারো, বিভিন্ন যা কিছু দিয়ে বলতে পারো। রামের কাছে 5,279 টাকা আছে। এই রকম 29 জনের কাছে, প্রত্যেকের কাছে যদি একই টাকা করে থাকে, তাহলে 29 জনের কাছে মোট কত টাকা রয়েছে? তাহলে যাই হোক করে আমাদেরকে একটা গুণের প্রশ্ন তৈরি করতে হবে। আমি একটা সাইকেল দিয়ে তোমাদের জন্য বানিয়ে দিলাম যে তোমাদের স্কুলের 5ম শ্রেণীতে 29 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। প্রত্যেক ছাত্রকে সাইকেল দেওয়া হবে, প্রতিটি সাইকেলের মূল্য 5,279 টাকা। তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীকে সাইকেল দিতে মোট কত টাকা খরচ হবে?
হয়েছে, বড় ভাষা আমি লিখছি না, আমি মুখে বলে দিলাম। ব্যাস, সুন্দর করে করার পরে এটাকে আমরা কি করব, গুণ করব। 5279, 5279 সেটাকে আমরা গুণ করব 29 দিয়ে, 29 দিয়ে গুণ করব। তাহলে গুণ দিয়ে দাও, 9 9 81 1 হাতে 8, 9 7 63 আর 8 আমাদের 71 1 হাতে 7, 9 2 18 আর 7 আমাদের 25 5 হাতে 2, 9 5 45 আর 2 47। এটাকে গুণ দিলে 9 2 18 8 হাতে 1, 7 2 14 1 15, 2 2 4 1 5, 5 2 10। তাহলে এটা 1, এটা 9, এটা 10, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1। তাহলে 15309 দেখে নিই তো, 15309 5279 গুণ 29, ঠিক আছে। তাহলে এই হচ্ছে, সুন্দর করে একটা ভাষা তুমি ওপরে লিখলে, লেখার পরে এইরকম গুণটা করবে, দিয়ে অতএব লিখে দেবে, অতএব 29 জন ছাত্রছাত্রীকে সাইকেল দিতে মোট 15,000 না 1,53,051 টাকা খরচ হবে। 1,53,091 টাকা আমাদের কি হয়ে যাবে, খরচ হবে। ওকে, আশা করি প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে প্রত্যেকের বোঝা গিয়েছে। কারুর যদি কোথাও কিছু জিজ্ঞাসা থাকে প্রত্যেকে কমেন্টে জানাবে, কারুর কোথায় কি কি জিজ্ঞাসা রয়েছে। সেই সঙ্গে এটা তো দ্বিতীয় স্কুল কমপ্লিট হলো। একইভাবে আমরা এই ফেব্রুয়ারির মধ্যেই আমরা কিন্তু পুরো 20টা, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 20টা স্কুল রয়েছে, পুরো 20টা স্কুলের প্রশ্নই কিন্তু আমরা আপলোড করে দেবো আমাদের চ্যানেলের উপর। তোমরা প্রত্যেকে এই ক্লাসগুলো পাওয়ার জন্য, এই ক্লাসের লিঙ্ক গুলো পাওয়ার জন্য তোমরা খুব সহজেই কিভাবে পাবে, আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখা রয়েছে, যার লিঙ্ক তুমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তুমি ক্লাসে জয়েন থাকবে। ফলত আগামীতে আমি যখনই এই প্রশ্ন বিচিত্রা বইয়ের কোনো ভিডিও আপলোড করবো, সঙ্গে সঙ্গে সেই গ্রুপের মধ্যে লিঙ্ক দেবো, তুমি খুব সহজেই জানতে পারবে যে আজকে স্যার এই স্কুলটা আপলোড করেছে। ওকে, খুব সুন্দর করে প্র্যাকটিস করো। আজকের এই ক্লাস, এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে 30 স্কুল নিয়ে পরবর্তী ভিডিওতে। সবাইকে জয় হিন্দ।